আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে জমি খারিজ সম্পর্কে। আপনার জমি কিভাবে আপনি খারিজ করবেন সেই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরব। আপনারা সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মনোনিবেশ করবেন। খারিজ হচ্ছে একটা খতিয়ান। আপনার জমি যদি আপনার নামে থেকে থাকে তাহলে পরে এই জমিটা আপনি খারিজ করবেন। খারিজ করতে যে আপনার কী কী বিষয় তুলে ধরতে হবে সেটা হচ্ছে, প্রথম অবস্থায় আপনার এই জমিটা আপনার দীর্ঘদিন থেকে আপনার নামে আছে, কিন্তু আপনার নামে দলিল রয়েছে কিন্তু আপনি খারিজ করবেন। কিভাবে খারিজ করবেন? আপনার দলিল রয়েছে, সেই জমিটা যখনই আপনার দলিল আপনার নামে থাকলো, সেই জমিটা আপনার ওই জমিনের আপনার দাগটা ঠিক আছে কিনা, হালসন যে দাগটা আছে সেটা ঠিক আছে কিনা, এবং বিআরএস খতিয়ান অনুযায়ী পূর্ববর্তী সাবেক দাগটা আপনার ঠিক আছে কিনা, এবং যদি ঠিক থেকে না থেকে থাকে তাহলে পরে আপনি প্রয়োজন বোধে সার্ভেয়ারকে নিয়ে আপনি এই জিনিসটা সরেজমিনে তদন্ত করবেন। এবং প্রয়োজন বোধে আপনার বাড়ির পার্শ্ববর্তী কোনো যদি সার্ভেয়ার থেকে থাকে বা কোনো আমিন থেকে থাকে, তাহলে এই আমিনকে দিয়ে আপনি ফিতা দিয়ে মেপে আপনার এই সঠিক দাগটা নির্ণয় করবেন, এবং সেই দাগে কতটুকু সম্পত্তি আপনি ভোগ করে খাচ্ছেন সেই হিসাবে আপনি সেটার উপরে আপনার যদি দলিল থেকে থাকে তাহলে আপনি নাম খারিজ করবেন। নাম খারিজটাই হলো নাম চেঞ্জ করা, বাতিল করা। আপনি যার কাছ থেকে সম্পত্তি কিনেছেন সেই সম্পত্তিটা আপনার নামে আপনি যখনই নাম জারি করে নেবেন, অর্থাৎ খারিজ করে নেবেন, তখন তার নামটা ওখান থেকে সরে যায়, আপনার নাম সেখানে সেই রেজিস্টারে ভূমি সহকারী অফিসে, ইউনিয়ন ভূমি সহকারী অফিসে আপনার নাম বসে যাবে। যদি ওই জমিটা দেখা যায় রেকর্ড যার কাছে কিছু তার রেকর্ড আছে, তার নামে রয়ে গেছে, আপনি খারিজ করেননি, যখনই আপনি খারিজ করলেন তখন সম্পত্তিটা তার নাম থেকে আপনার নামে অলরেডি চলে আসবে। এবং খারিজ করার আগে আপনাকে কী করতে হবে? আপনাকে খাজনাপাতি পরিশোধ করতে হবে বর্তমান হালসান পর্যন্ত। এবং আপনার ওটা খারিজ করার সময় আপনাকে 1170 টাকা একটা সরকারি কস্ট ফি আছে। এই খারিজ করতে গেলে আপনি 10 বিঘা করেন, 20 বিঘা করেন, 30 বিঘা যাই করেন না কেন, আপনাকে এটা খাজনাটা পরিশোধ করতে হবে। এবং আপনি যদি 10 বিঘাও জমি আপনি খারিজ করেন, আপনার নামে দলিল থেকে থাকে এবং সমস্ত কিছু রাইট থেকে থাকে, সিএস, আরএস এবং বিআরএস, তাহলে পরে ধারাবাহিকতা যদি আপনার ঠিক থেকে থাকে, আপনার পূর্বের এসে আরএস খতিয়ান এবং বর্তমান বিআরএস খতিয়ান অনুযায়ী আপনার নাম যদি ওই দলিলের মধ্যে যদি আপনার দাগ নম্বর ঠিক থাকে বিআরএস খতিয়ান অনুযায়ী, তাহলে পরে আপনার তারপরেও আপনার 10 বিঘাই হোক, 11 বিঘাই হোক না কেন, 50 বিঘা হোক না কেন, আমার 1170 টাকার বিনিময় আপনি তখন এসি ল্যান্ড অফিসে গিয়ে একটা দরখাস্ত দেবেন এবং নাম খারিজের জন্য আপনি 1170 টাকা সরকার জমা দিতে হবে। তখন ওটা আপনার যখন অনলাইনে গ্রহণ হয়ে গেল, তখন আপনার ওই পেপারসটা আবার আপনার তহসিল অফিসে, আপনার যে তহসিল অফিসের আন্ডারে আপনার খাজনা দিয়েছেন তারে বরাবরে আপনারা প্রেরণ করবে। প্রেরণ করার পর উনি সঠিকভাবে তদন্ত করে দেখবে, দেখার পরে প্রয়োজন বোধে যার কাছ থেকে জমিটা কিনেছেন, প্রয়োজন বোধে তহসিলদার সাহেব উনি নিজে গোপনে ওনার কাছে তদন্ত করতে পারে জমিটা কার, কে খায়, এটাও করতে পারে বা নাও করতে পারে। এইভাবেই আপনার সেই জমিটা ওখান থেকে উনি যখন একটা হোল্ডিং নাম্বার করে দিবে ও ফরওয়ার্ডিং দিয়ে দিবে, তখন আপনার খারিজ হয়ে যাবে। তখন আবার এই জিনিসটা আপনাকে নিয়ে যেতে হবে তহসিল অফিসে নিয়ে গেলে আপনার হোল্ডিং নাম্বার বসে আপনার খারিজ করে দেবে। খারিজ করার অর্থই হচ্ছে আপনি মুজিবুর রহমানের কাছ থেকে কিনছেন, আপনার নাম আব্দুর রশিদ, আপনার নামে ওখানে রেজিস্ট্রারের খাতায় অবশ্যই উঠবে। তখন ওনার আর ওখানে করার কিছু থাকবে না, কেননা আপনি যেহেতু জমি কিনেছেন আপনার দলিল মিলে আপনার এই জিনিসটা খারিজ হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে খারিজ। এবং জমিটা খারিজ করলে মনের একটা স্যাটিসফ্যাকশন হয়, তৃপ্তি হয় যে আমি জমিটা কিনেছি, ওনার নাম চেঞ্জ হয়, আমার নাম বসে গেছে। আপনার হালসন পর্যন্ত খাজনা দিলেন, আপনার সরকারের চোখেও ভালো থাকলেন এবং সরকারকে আপনি ট্যাক্স দিলেন। আর ট্যাক্স বলতে খাজনা, রসিদ যেটা খাজনা দিলেন আপনি জমি খাচ্ছেন সরকারের রাজস্ব দেবেন না? আপনি রাজস্ব অবশ্যই দেবেন। রাজস্ব যদি আপনি দেন তাহলে আপনিও সরকারের চোখে সুদৃষ্টিতে থাকবে, অতএব আপনার জমিটাও আপনার নামে খারিজ হয়ে যাবে। তাতে ওই সম্পত্তির খারিজের কাগজ দিয়ে আপনি যে কোনো লোন করেন না কেন, আপনি যদি একটা ব্যাংকে লোন করতে যান অথবা একটা হাউস বিল্ডিংয়ে লোন করতে যান অথবা কোনো লোনও যদি কৃষি জমির উপরে নেন, তাহলে আপনাকে বলবে যে আপনি খারিজ করে আসেন আর আপনার খাজনাপাতি সব দিয়ে আপ টু ডেট করে আমাদেরকে দেন, তাহলে পরে আপনার এই জমির আমরা পর্যবেক্ষণ করে দেখবো যে কত টাকা রেশিও অনুযায়ী আপনাকে লোন দেওয়া যায়। খারিজ না করলে কোনো অবস্থাতেই আপনার কোনো ব্যাংক হোক যেই হোক আপনার নেবে না। খারিজ করা মানে সঠিক পদ্ধতিতে যাওয়া এবং সঠিক জমিটা আপনার আছে কিনা ওটাই প্রমাণিত হয়। অর্থাৎ আপনি যার কাছ থেকে জমিটা কিনছেন, খারিজ যখনই আপনি করবেন তখন আপনার নাম বেষ্টিত হয়ে যাবে যে আপনার নাম রহিম, আপনি কিনছেন করিমের কাছ থেকে। কত বিঘা জমি কিনছেন? 3 বিঘা জমি কিনছেন। 3 বিঘা জমির খাজনা দিবেন, খারিজ করবেন, আপনার নামে ওখানে অলরেডি হয়ে যাবে। আপনার খারিজ একটা পেপারসও আপনি পেয়ে যাবেন খাজনা সহকারে। তখন আপনার এই জমিটা নিষ্কণ্ঠ হয়ে গেল
এবং আপনি এই জমিটাতে যে কোনো সময় বিক্রিও করতে পারেন। বিক্রি করতে গেলেও আপনার খারিজের প্রয়োজন, বিক্রি করতে গেলেও আপনার খাজনার প্রয়োজন। এই জন্য খারিজটা অতীব প্রয়োজন, যার কারণে আমরা অনেকেই হয়তো অবহেলা করি, কেননা আমাদের জমি জমা সংক্রান্ত ব্যাপারে মানুষের ধ্যান ধারণা কি। খারিজ কী কেউ অনেকেই বোঝে না। খারিজ কী, দাখিলা কী, দাখিলা বলতে বোঝেন কি, দাখিলা বলতে রসিদটাকে যেটা বলে, অনেক পূর্বের কথা এটা, যে দাখিলা মূল্যে, অর্থাৎ দাখিলা মূল্য বলতে ওই যে আপনি যে খাজনা দিচ্ছেন রসিদটাকে বলা হয় দাখিলা, এটাই রসিদ, টাকার রসিদ। যার কারণে খারিজটা জমি কিনলে পরে অবশ্যই আপনাকে খারিজ করিয়ে নিতে হবে। খারিজ করলে পরে আপনার সুবিধা হবে, যে কোনো সময় আপনি যে কোনো কিছু করতে গেলে আপনি সুবিধা মতো করতে পারবেন। যার কারণে খারিজটা অতীব প্রয়োজন। খারিজ যার কাছ থেকে জমি কিনছেন, আবারও কথাটা বলতেছে, তার নাম যখনই আপনি তার কাছে নিয়ে নেবেন, আপনার দলিল মূল্যে খারিজ করে পিটিশন দিয়ে করিয়ে নেবেন, তখন ওই জমিটার নামটা তার কাছে কর্তন হয়, আপনার সরকারের রেজিস্ট্রারে আপনার নাম উঠে যাবে। হ্যাঁ, এটা কি বলা হচ্ছে খারিজ। যার কারণে খারিজটা খুবই প্রয়োজন। প্রতিটা মানুষের যারা জমি ক্রয় করছে সচেতন থাকা দরকার। তখন আপনার মনে হচ্ছে আপনার হাতে দেখা যাচ্ছে আজকে জমি কিনছেন, আপনি 20 বছর থেকে খারিজ করেন, এসে খারিজ করলে আপনার 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, বা একটা ছেলে আছে, তখন ওই ছেলে হয়তো জমি সম্বন্ধে কিছুই জানে না। তখন আপনি ওই ছেলেটাকে বলবেন যে বাবা এই জমিটা আমি কিনেছি এবং খারিজ করছি। খারিজ কথার অর্থ এই যে দাখিলা থাকলে এই পেপারস থেকে আপনার কোর্ট ফাইলে রেখে দেবেন, তাহলে ওই জমিটা আপনার স্বচ্ছ হয়ে গেল। ওই জমিটাতে আপনি কোনো লোন টোন কোনো কিছুই নিতে চান না কেন, সব কিছুই আমার নেওয়া সম্ভব হবে। তাই এই বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। প্রয়োজন বোধে আপনারা প্রয়োজনে আমাদের কাছে আপনারা দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে বিস্তারিত বিষয় আপনারা দিলে পরে সঠিকভাবে আরও আমরা বিস্তারিত বিষয় জানার জন্য, আপনাকে বোঝানোর জন্য আমরা সক্ষম হব, তাতে কোনো সন্দেহ নেই। আমি এই বলে শেষ করছি, আপনার সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার এই ভিডিওটা আজকের মতো শেষ করছি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।